জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে দিল্লিতে আওয়ামী লীগের গোপন বৈঠক, নির্বাচনের মুখে শেখ হাসিনার অডিও বার্তা ও নতুন সমীকরণ। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এবারে জানিয়ে দিব গণতন্ত্রের অগ্নি পরীক্ষা ও বিশ্ব নজরে বাংলাদেশ। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচন ও জুলাই সনদের গণভোট নিয়ে মুখ খুলল জাতিসংঘ ও কমনওয়েলথ। এদিকে নির্বাচনের আগে 3 জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্যের। আরও থাকছে তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে মন্তব্য রিজভীর। সব শেষে জানিয়ে দিব ছুটছেন তৃণমূলে, আনছেন নতুনত্ব তারেক রহমানের নির্বাচনী প্রচার। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। দিল্লিতে আওয়ামী লীগের গোপন বৈঠক, নির্বাচনের মুখে শেখ হাসিনার অডিও বার্তা ও নতুন সমীকরণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, হাতে সময় মাত্র 3 সপ্তাহ। দেশ জুড়ে বইছে ভোটের হাওয়া, চলছে বিএনপি, জামাত ও এনসিপি সহ নিবন্ধিত দলগুলোর জমজমাট প্রচারণা। তবে দেশের অভ্যন্তরীণ এই উত্তাপের মধ্যেই এবার রাজনীতির নতুন মেরুকরণ শুরু হয়েছে সীমান্তের ওপারে, ভারতের রাজধানী দিল্লিতে। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও বর্তমান রাজনৈতিকভাবে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগের শীর্ষ নেতারা সেখানে এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছেন। দিল্লির ফরেন জার্নালিস্ট সাউথ এশিয়া প্রেস ক্লাবে আয়োজিত এই সভার শিরোনাম ছিল শেপ ডেমোক্রেসি ইন বাংলাদেশ। সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও প্রভাবশালী একাধিক নেতা, যারা গণ অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থান করছেন। জনসম্মুখে এটি এই দলটির প্রথম বড় কোনো আনুষ্ঠানিক তৎপরতা। সবার সবচেয়ে বড় চমক ছিল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপস্থিতি। আয়োজকেরা জানিয়েছেন তিনি সরাসরি মঞ্চে না থাকলেও ভার্চুয়ালি পুরো সময় যুক্ত ছিলেন। যদিও কোনো প্রশ্নোত্তর পর্বে তিনি অংশ নেননি, তবে সবার এক পর্যায়ে তার একটি রেকর্ড করা অডিও বার্তা জানিয়ে শোনানো হয়। সেই বার্তায় তিনি নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানানোর পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিক নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে, যা উপস্থিতি পলাতক নেতাকর্মীদের মাঝে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করছে। এ বৈঠকে মূলত বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা, আসন্ন নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অবস্থান এবং আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ে বিশেষ কৌশল নিয়ে আলোচনা হয়। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন নির্বাচনের মাত্র 3 সপ্তাহ আগে দিল্লির এই বৈঠক কেবল একটি আলোচনা সভা নয়, বরং এটি দেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের একটি পরিকল্পিত চেষ্টা। বিদেশে বসেই কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করা এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অস্তিত্ব জানান দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। দেশের বাইরে থেকে আসা এই রাজনৈতিক সংকেত আগামী নির্বাচনে কোনো ধরনের মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে কিনা, এখন সেটিই দেখার বিষয়। গণতন্ত্রের অগ্নি পরীক্ষা ও বিশ্ব নজরে বাংলাদেশ। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচন ও জুলাই সনদের গণভোট নিয়ে মুখ খুলল জাতিসংঘ ও কমনওয়েলথ। জুলাই বিপ্লবের রক্তঝরা স্মৃতি আর উত্তাল রাজপথ পেরিয়ে 56,000 বর্গমাইলের এই জনপদে এখন পরিবর্তনের সুবাতাস। ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ এখন মুখিয়ে আছে একটি নতুন ভোরের অপেক্ষায়, যেখানে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন আর সাধারণ মানুষ বুনছেন নতুন স্বপ্নের জাল। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বহুল প্রতীক্ষিত জুলাই সনদের উপর গণভোটকে ঘিরে শুধু দেশীয় রাজনীতি নয়, বরং বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধারের এক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে জাতিসংঘ। সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিশ্ব সংস্থাটি বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করে। বিশেষ করে একটি ভীতিহীন রাজনৈতিক পরিবেশ তৈরির উপর গুরুত্ব দিয়েছে জাতিসংঘ, যেখানে ভিন্ন মতাবলম্বীরা সমান সুযোগ পাবেন এবং সাধারণ নাগরিকেরা নির্ভয়ে তাদের মত প্রকাশ করতে পারবেন।
আন্তর্জাতিক এই চাপের মুখে এরই মধ্যে কমনওয়েলথ ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো আদোর নেতৃত্বে 14 সদস্যের একটি উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক দল পাঠিয়েছে, যারা পুরো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক দিকগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। এবারের নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টিও যোগ করছে এক নতুন মাত্রা। অভ্যন্তরীণ প্রস্তুতি আর আন্তর্জাতিক সম্প্রদায়ের তীক্ষ্ণ নজরদারির মধ্যে 12 ফেব্রুয়ারির এই ভোট কেবল সরকার গঠনের লড়াই নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের গণতান্ত্রিক মর্যাদা প্রমাণের এক অগ্নিপরীক্ষা। নির্বাচনের আগে 3টি জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্যের। বাংলাদেশের 3 জেলা ভ্রমণ না করার জন্য পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। সাম্প্রতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে এর নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসে সংক্রান্ত নির্দেশনা জারি করছে। এতে বলা হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারির বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এ সময় বেশ কিছু এলাকায় জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণের বিরুদ্ধে পরামর্শ দিয়েছে এফসিডিও। এর নির্দেশনায় বলা হয়েছে, এ সময়ে পার্বত্য চট্টগ্রামে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করতে বলা হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, এসব এলাকার প্রত্যন্ত অঞ্চলে সহিংসতা এবং অন্যান্য অপরাধমূলক কার্যকলাপের নিয়মিত খবর পাওয়া যায়। এই এলাকাটি নিম্নলিখিত জেলাগুলো নিয়ে গঠিত। এগুলো হলো রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান। সন্ত্রাসবাদ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস বাংলাদেশের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করছে। এ সংস্থাটি জানিয়েছে, এই সময়ে সন্ত্রাসীরা হামলা চালানোর চেষ্টা করতে পারে। এসব হামলা নির্বিচারে ঘটতে পারে এবং বিদেশি নাগরিকদের যাতায়াতের স্থানও এর লক্ষ্য হতে পারে। এফসিডিওর মতে, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোর মধ্যে রয়েছে সরাসরি ও বেসরকারি ভবন, রেস্তোরাঁ ও ক্যাফে, গণপরিবহন ব্যবস্থা, জনাকীর্ণ এলাকা, ধর্মীয় উপাসনালয় এবং রাজনৈতিক সমাবেশস্থল। এ সংস্থাটি স্মরণ করিয়ে দিয়েছে যে 2024 সালের জুলাই-আগস্টে বাংলাদেশে গণ অভ্যুত্থানের সময় দেশজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে, যাতে বহু মানুষ নিহত ও আহত হন। এফসিডিও জানায়, আগামী 2026 সালের 24 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশের সামগ্রিক পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। বিভিন্ন রাজনৈতিক দল নিয়মিত সভা সমাবেশ ও বিভিন্ন কর্মসূচি পালন করছে, যা দ্রুত সহিংস রূপ নিতে পারে এবং সংঘর্ষের আশঙ্কা তৈরি করছে। তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলছে রিজভী। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে এটিকে হাইপার প্রোপাগান্ডার অংশ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। রাজনীতি না করেও শুধু জিয়া পরিবারের সদস্য হওয়ায় আরাফাত রহমান কোকো নিপীড়নের শিকার হয়েছেন অভিযোগ করে রিজভী বলেন, 111 এবং আওয়ামী লীগ সরকার আমলে শারীরিকভাবে ও মানসিকভাবে নির্যাতনের কারণে আরাফাত রহমান মারা যান। উত্তরবঙ্গের সফর স্থগিতের প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। ছুটছেন তৃণমূলে, আনছেন নতুনত্ব তারেক রহমানের নির্বাচনী প্রচার থেকে। দীর্ঘ প্রায় 1.5 যুগের নির্বাসিত জীবন শেষে ফিরেই দেশের রাজনীতিতে আলোড়ন তুলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একের পর এক অভিনব, সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে যেন পরিবর্তনের ঢেউ তুলেছেন তিনি। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার দেখানো পথেই হাঁটছেন তারেক রহমান। গত বছরের 25 ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনের মাত্র 1 মাসের মধ্যেই অনেক পদক্ষেপে নতুনত্বের ছাপ কেড়েছেন দেশবাসীর নজর। মা বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক মৃত্যুশোক কাটিয়ে সরাসরি নেমেছেন ভোটের মাঠে। একদম সাদামাটা ভঙ্গিমায় বাবা মায়ের মতোই ছুটে চলছেন তৃণমূলে। দিনরাত চষে বেড়াচ্ছেন মাঠে ঘাটে। প্রতিপক্ষের নাম না নিয়েই যুক্তি দিয়ে করছেন ঘায়েল। সাবলীল ভঙ্গিমায় প্রভাবশালী দেশগুলোর শীর্ষ নেতৃত্বের মতো রাষ্ট্রের নীতি নিয়ে নিজের ভাবনা ভাগাভাগি করেছেন জনগণের সঙ্গে। হাসতে হাসতে উপস্থিত শ্রোতাদেরও মতামত নিচ্ছেন। বিশেষ করে তরুণ সমাজকে পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছেন। সমাবেশের মঞ্চে সাধারণ মানুষকে ডেকে নিয়ে নিজের চেয়ারে বসাচ্ছেন। কিশোর, তরুণ কিংবা যুবক শুধু নয়, সব শ্রেণী মানুষের সঙ্গে করমর্দনের মাধ্যমে কুশল বিনিময় করছেন, যেমনটি অতীতে কখনো দেখা যায়নি দেশের রাজনীতির ময়দানে। মাঠের সমাবেশে আর ভার্চুয়াল নির্বাচনী প্রচারণায় নতুনত্ব ও আধুনিকতার ছোঁয়ায় বদলে দিচ্ছেন মানুষের ধারণা।